জামায়াত কর্মীদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত। অন্যদিকে যুক্তরাজ্যে ফিরছেন তাসনিম জারা, যা বললেন, যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ তারেক রহমান। এদিকে সংবাদ সম্মেলন ডেকেছেন এনসিপি এবং ভোটের অমোচনীয় কালি লেগে থাকলে কি অজু নামাজ হবে? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। যশোরের চৌগাছা উপজেলার চারাবাড়ি বাজারে স্থায়ী এক বিএনপি নেতাকে জামায়াত শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে হামলা ঘটনা ঘটে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার এক ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আবুকে গুরুত্বপূর্ণ অবস্থায় তাকে প্রথমে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থান অবনতি হলে পরে তাকে যশোর জেলার হাসপাতালে আনা হয়। মোহাম্মদপুর বাবু চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি সাধারণ সম্পাদক তার বাড়ির উপজেলায় ফুলসারা ইউনিয়নের চারাগাছি গ্রামে। আহত মোহাম্মদ আবু ও ফুলসারা ইউনিয়নে কৃষকদের সভাপতি তরিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে মোহাম্মদ বাবু মোটর সাইকেলে বায়নগর বাজারে যান। এ সময় রাঙ্গনগর গ্রামে জামায়াত কর্মী সাইফুল্লাহ, তার সঙ্গী কাউসার আলী, ইমদাদুল মনির মেম্বার রমনা সহ 7 থেকে 8 জন মোহাম্মদ বাবুর উপর আতঙ্কিত হামলা চালায় ও উপযুক্ত কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সাইফুল পেছন থেকে বাবুর পিঠে ছুরিঘাত করলে তিনি গুরুতর আহত হন। হামলার কারণে সম্পর্কে বাবু জানান, এদিকে নির্বাচনে তিনি ধানেশীষের কর্মী, তাদের ভোট কেটে নারায়ণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িপাল্লা পাশ করতে না পারায় জামায়াত শিবিরের লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। এ ব্যাপারে জাতীয় জামায়াত জানান, সকাল 10টার দিকে বাজারে চায়ের দোকানে জামায়াতের কর্মী হাফেজ বাসদ বসেছিলেন। ওই সময় বিএনপি কর্মীরা তাকে মারধর শুরু করে তাকে ঠেকাতে গিয়ে দুই পক্ষের মধ্যে হতাহতি শুরু হয়। এদিকে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রহিদুল খান বলেছেন, ভোটকেন্দ্রে বিএনপি জামায়াতের কর্মীদের তর্ক বিতর্কের জেরে আজকের এই ঘটনা ঘটেছে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিন্ন মল্লিক জানিয়েছেন, পিঠের ডান পাশ ছুরিঘাত করা হয়েছে, সেখান থেকে ক্ষত বেশি গভীর। জানতে চাইলে চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেছেন, মারামারির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে টহল টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তার প্রতিদ্বন্দ্বী ও বিজয়ী এমপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই এনসিপি নেতা। এদিকে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে দেশে থেকেই রাজনৈতিক পরিবর্তনের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। যারা বলেছেন, একটি নির্বাচনে জয় পরাজয় চূড়ান্ত নয়, দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনই তার মূল লক্ষ্য। এদিকে শুক্রবার দুপুর 3টার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দেখান তাসনিম জারা। পোস্টে তাসনিম জারা বলেন, অনেকেই ধারণ করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব, তবে আমি কোথাও যাচ্ছি না, আমার শেরকোর এই দেশে, আমার আজও কাজ এখানেই। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা পথ চলা শুরু। এটি কোনো একটি নির্বাচন লড়াই নয়, বরং দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন নাগরিকদের চর্চায় ভবিষ্যৎ রাজনীতি ভিত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে প্রচারণাকালে নারীদের ব্যাপক অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের উপস্থিতি আলোচনা মানদণ্ড দেয়। তরুণ ও কিশোরীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বপ্ন দেখাতে ভয় পেও না, ক্ষমতায় কেন্দ্র তোমাদের অধিকার রয়েছে। স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতির ধারা ঘরে ঘরে পৌঁছে দেবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সংগঠিত ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। আমাদের সেরা সময় এখনও সামনে উল্লেখ করে তাসনিম জারা বলেন, নির্বাচনে আমার প্রাপ্ত বিপুল ভোটে ভবিষ্যতের মধ্যে একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। জনগণ পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতি আগ্রহী। তিনি আরও বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা জরুরি। প্রতিটি কেন্দ্রে সচেতন নাগরিক ও সাহসী প্রতিদ্বন্দ্বের উপস্থিতি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আরও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে বেসরকারি ফলাফল পেয়েছেন সাবেক এনসিপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ফুটবল প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন 44,684 ভোট এবং আসন থেকে বিজয় বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ ধানেশীষের প্রার্থীকে মোট 1,11,212 ভোট পেয়েছেন। অর্থাৎ তিনি তাসনিম জারার চেয়ে 66,528 ভোট বেশি পেয়েছেন। এই আসনে ফলাফল জারার অবস্থা হয়েছে তৃতীয়। এদিকে সংবাদ সম্মেলন ডেকেছেন এনসিপি। সংবাদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থা নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি। শুক্রবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, রাজধানীর বাংলা মেট্রোর দলের অস্থায়ী কেন্দ্রের কার্যালয়ে রাত 10টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভয় এবং সেক্রেটারি মনিরা শারমিন। বৃহস্পতিবার 13th জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 6 জন জয়ী হন। তবে হেরে গেলেও সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটারির মতো আলোচিত অনেকে। আজ শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে পবিত্র জুম্মার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরে মসজিদে যান। এ সময় তার বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমে। নামাজে যাওয়ার আগে তিনি কিছু সময় গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন। নিজের গাড়ির দরজা নিজেই খুলে কিছু মানুষের সাথে আলাপ করেন, তাদের পরিচয় জানতে চান এবং জনতার মধ্যে কেউ কেউ বলেন, নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনার সঙ্গে আছি। একথার উত্তরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাদের ধন্যবাদ জানান এবং বলেন, আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, আমার জন্য দোয়া করবেন। এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করেন। গতকাল বৃহস্পতিবার 13th জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে চাচ্ছে, যা সরকার তারেক রহমান নেতৃত্ব প্রায় 2 দশকের এবার বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, এ ঘোষণা ইতিমধ্যে বিএনপি দিয়েছেন। তিনি ঢাকা 17 আসন ও বগুড়া 6 আসন থেকে নির্বাচন করছেন এবং 2টো আসনে জয়লাভ করেছেন। ইসলামী পবিত্রতা ইমানের অবিচ্ছেদ্য অংশ। নামাজের আগে অজু করা ফরজ, এ বিষয়ে কোরআন সুন্নাহ স্পষ্ট নির্দেশ দিয়েছে। দৈনিক জীবনে বিভিন্ন কারণে হাত বা নখে নানান ধরনের বস্ত্র লেগে থাকতে পারে। যেমন ভোট দেওয়ার পর পরিচয় নিশ্চিত করতে আঙ্গুলে যে আলো চিহ্ন কালি দেওয়া হয়, সেই কালির কারণে তা অনেক সময় কয়েকদিন স্থায়ী থাকে। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগে, এই কালি থাকা অবস্থায় অজু বা নামাজ কি শুদ্ধ হবে? এদিকে এই গুরুত্বপূর্ণ মাসআলাটি শরীয়তের আলোকে সংক্ষেপে তুলে ধরা হলো। প্রশ্ন যে আলোচনীয় কালি এবং আঙ্গুলের নখ বা চামড়ায় লাগানো হয়, এই কালি লেগে থাকলে কি অজু ও নামাজ শুদ্ধ হবে? শরীয়তের মূল্যহীন অজুতে ধোয়ায় ফরজ আঙ্গুল সমূহ। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলেছেন, যে ঈমানদারগণ, যখন আমরা তোমাদের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধুয়ে নাও। এই হাত থেকে স্পষ্ট যে অজুর সময় নির্ধারিত আঙ্গুলগুলোতে পানি পৌঁছাতে। এদিকে ফকিহদের সর্বপ্রথম মোট হতো, অজু অঙ্গের এমন কোনো বস্ত্র লেগে থাকে যা পানিকে ত্বকে পৌঁছাতে বাধা দেয়, তাহলে অজু শুদ্ধ হবে না। যেমন নেল পলিশ, পুরো রং বা প্লাস্টিক, কাগজ, প্রবেল, কাঠালো মোম বা কস্টিপ, এগুলো ত্বকের উপর আচরণ তৈরি করে, ফলে পানি ভেতরে পৌঁছে না। এদিকে নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালি মূলত ত্বকের উপর লেগে থাকে তৈরি করে, এটি কোনো শক্ত বা জলরোধী স্তর তৈরি করে না, বরং চামড়ার উপরিভাগের অঙ্গে সক্রিয় করে রং পরিবর্তন করে। এদিকে সমসাময়িক ফকিহ ও মুফতিদের ব্যাখ্যা অনুযায়ী এটি নেল পলিশের মতো প্রবেল নয়, পানির জন্য প্রতিদ্বন্দ্বক স্তর সৃষ্টি করে না, ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয় না। অতএব এই কালি থাকা অবস্থায় অজু করলে অজু সহিত হবে এবং নামাজও সন্নিহিত হবে।